একটা মৃত্যু, কিন্তু হাজারো প্রশ্ন চিহ্ন তুলে দিল এই একটি মৃত্যু। নিঃসন্দেহে বুঝতে পারছেন কাকে নিয়ে আজকের আমাদের এই দাদা দিদি রাজনীতির এপিসোড। নিঃসন্দেহে অত্যন্ত দুর্ভাগ্যজনক, অনভিপ্রেত। কারণ যতটুকু জানি ব্যক্তিগত এবং পার্টিগত সূত্র ধরে প্রাক্তন যিনি ডেপুটি স্পিকার ছিলেন আশিস বাবু, তিনি খুব একটা কিন্তু রোগভোগে ভুগছিলেন না। হ্যাঁ, এবার কিছু রোগভোগ আমাদের শরীরে চিরকালই বাসা বেঁধে থাকে, কিন্তু আদ্যপ্রান্ত একটা ফিটফাট মানুষ। মৃত্যুর আগে পর্যন্ত কিন্তু কাজকর্মের সাথে জড়িত ছিলেন, 5 বারের বিধায়ক। কিন্তু হঠাৎ স্বাধীনতার ঠিক পরের দিন রবিবারের সকালটা কিন্তু চমকে দেওয়ার মতো। নিজের দলীয় কার্যালয়কেই তিনি বেছে নিয়েছিলেন জীবনের শেষ মুহূর্তটা। তবে তার আগে একটি সুইসাইড নোটও লিখে গিয়েছেন, যেটি ইতিমধ্যে পুলিশ বাজেয়াপ্ত করেছে, অর্থাৎ পুলিশের কাছে রয়েছে। তার নিজের প্যাডে লেখা, এবং তলার লাইনটায় দেখুন খুব স্পষ্টভাবে লেখা, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এর মধ্যে অনেকটা লেখা, পুরো পাতা জুড়ে লেখা, অনেক কিছু লিখে গিয়েছেন, সাজেশন দিয়ে গিয়েছেন, বোঝাতে চেয়েছেন আশিস বাবু। কিন্তু একজন রাজনীতিবিদ হিসেবে এবং একজন শিক্ষার মানুষ হিসেবে আশিস দা কিন্তু কি বলবো এটাকে, মানে কোনো শত্রু ছিল না আশিস দার। হাসি খুশি মানুষ, সবার সাথে ডেকে কথা বলতেন, মিশতেন। এবং যে কারণে তার মৃত্যুর পর কি বার্তা দিয়েছেন রাজ্যের এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী। একদা তার সতীর্থ ছিলেন, তার সাথে ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত মধুর ছিল, সেটা স্বীকারও করেছেন। চলুন প্রথমে একবার দেখে নিই রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী তিনি কি জানিয়েছেন এই মৃত্যুর ঘটনায়। थोड़ी देर पहले मैं पूरा फैमिली के साथ बात किया। बीरभूम का एमपी असीद माल जी का फोन से उनकी वाइफ, उनका 2 दादा, सबका साथ बात हुआ। आशीष जी ये जेंटल पॉलिटिकल लीडर थे। मैं जब असेंबली के कुछ दिन पहले बताया, देखिए मैं कुछ लीडर का नाम भी लिया जो अपोजिशन खेमे भी है, लेकिन मैं बताया सज्जन व्यक्ति भी है। उनका फैमिली मुझे बताया, जो ध्रुवो साहब बीजेपी का एमएलए ने चुनाव जीता था, वो जीतने के बाद पहले 5 बार का एमएलए जिनको उन्होंने हराया, एक्स मिनिस्टर, उनका 5 होकर प्रणाम करके आया है उनके घर से। ध्रुवो साह जी खुद जाकर, और उनका पूरा फैमिली बता रहा है हम लोग का साथ बीजेपी का लोकल लोग और पुलिस का साथ अच्छा रिलेशन है। कोई भी एक नोटिस भी कभी भी नहीं दिया, कोई फोन भी नहीं किया, कोई एडमिनिस्ट्रेशन की ओर से उनको पूछताछ भी नहीं किया है। ये बहुत दुखद इंसिडेंट है। अच्छा आदमी था, एडुकेटेड आदमी था, मेरा साथ भी अच्छा रिलेशन था। मैं मुख्यमंत्री बनने के बाद मुझे मैसेज भी मिला था जो मैं आपका पास आऊंगा, मुलाकात करूंगा। एक शरीफ आदमी था। ये दुखद इंसिडेंट है, लेकिन मैं परिवार का साथ बात किया, सबका साथ। আপনারা শুনলেন শুভেন্দুবাবুর বক্তব্য, এবং প্রত্যেকটা জিনিসের তদন্ত আওতার মধ্যে আনা হবে এটা তিনি জানিয়েছেন। এবং এই বিষয়ে আমি কথা বলবো আমার সতীর্থ যে আছে, পলিটিক্যাল বিট করে, জেনজি রিপোর্টার রিক পুরকাস্ত। রিক, হয়তো সেইভাবে মিট হয়নি তোমার সাথে, কিন্তু তুমি যেহেতু পলিটিক্যাল বিট করো, একটা আলাপ ছিল, আলাপচারিতা ছিল। আদ্যপ্রান্ত ভদ্রলোক, 5 বারের বিধায়ক, কিন্তু হঠাৎ একটা মৃত্যু অনেকগুলো প্রশ্নচিহ্ন তুলে দিয়ে গেল। তাহলে এই আশিস বাবুর মতো যারা ভদ্র শিক্ষিত রাজনীতিবিদ, আদর্শের সাথেই করতেন রাজনীতিটা, তাদের কি এরকম মৃত্যু, এটাই কি কাম্য? মানে পারিপার্শ্বিক,
সামাজিক, অর্থনৈতিক বিভিন্ন যে দিকগুলো থাকে জীবনের, সেখানে এই মুহূর্তে খুব সজ্জন ব্যক্তি, আমরা এর আগে যেমন সাধন পান্ডেকে দেখেছি, পেয়েছি, আমরা সুব্রত মুখার্জিকে পেয়েছি, আমরা তৃণমূলের পঙ্কজ বন্দ্যোপাধ্যায়কে পেয়েছি, হ্যাঁ, আমরা ফলতার যিনি ছিলেন বিধায়ক, কোষাধ্যক্ষ ছিলেন তমনাশ ঘোষ, তমদাকে পেয়েছি। এই মানুষটাও কিন্তু অত্যন্ত সাদাসিধা এবং খুব সজ্জন এবং সো কল্ড চরিত্রে বা তার কাজে কর্মে কোথাও কিন্তু কোনো রকম কোনো দাগ নেই, কোনো পেনের কালি নেই। তার এরকম চলে যাওয়াটা কি বার্তা আনছে রিক? জানো তো যশবন্তদা, একটা সময় কখনো গিয়ে ব্যক্তি বড় না দল বড় সেই জিনিসটা এসে দাঁড়ায়, আর সেখানে দাঁড়ালে সবসময় দলের মধ্যে যারা থাকে তারা ব্যক্তিটাকে দমিয়ে দিয়ে দলটাকে বড় করার চেষ্টা করে। আর সেক্ষেত্রে দল যখন দুর্নীতিতে আপাদমস্তক জড়িয়ে, অবশ্যই একটা দলের মধ্যে যে সবাই খারাপ মানুষ, প্রত্যেকটা নেতা মন্ত্রী কর্মী প্রত্যেকে খারাপ, এটা হতে পারে না। এরকম আশিস বাবুর মতো ভালো মানুষও ছিলেন, যারা সত্যি দলটা করতেন, রাজনীতিটা করতেন মানুষের জন্য, দুটো কাজ করার জন্য করতেন যাতে মানুষ উপকৃত হয়। সেই জায়গায় দাঁড়িয়ে যখন আস্তে আস্তে রাজনীতিটা এমন পর্যায়ে পৌঁছে যায়, নিজের পকেট গোছানো, নিজের আখের গোছানো, এবং সবশেষে আপাদমস্তক রন্ধ্রে রন্ধ্রে তোলাবাজি ঢুকে যায়, তখন একজনের রাগ আরেকজনের ওপর এসে পড়ে। আজকে রাস্তা দিয়ে যদি একজন নেতা হেঁটে যায়, সেটা তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ, যে কোনো দল, যদি একজন নেতা হেঁটে যায়, লোক কিন্তু তাকে ভালো চোখে দেখছে না। সামনে যতই বলুক না কেন, দাদা কেমন আছো, দাদা ভালো আছো, দাদার অনুগামীরা যাচ্ছে এই সেই হ্যান ত্যান, কিন্তু কেউ ভালো চোখে দেখে না। কেন? আজকে আমাদের দেশের রাজনীতি এতটা নিম্ন পর্যায়ে কেন চলে আসলো? কারণ যারা আজকে দেশের রাজনীতি পরিচালনা করছেন, বিধায়ক বা কাউন্সিলর, তারা আজকের সময় দাঁড়িয়ে এই রাজনীতিটাকে একটা সরকারি চাকরি হিসাবে দেখছে। বিধানসভার মেম্বার, বিধানসভায় সিট পাচ্ছি, এমএলএ, কাউন্সিলর, এমপি, সাংসদ হচ্ছি, সরকারি চাকরি। 5 বছরের জন্য আমি সিকিওর, তারপর না হয় 3টে টার্ম কমপ্লিট হলে পেনশন শুরু। এই সরকারি চাকরি রূপে দেখতে গিয়ে মানুষের জন্য কাজটা আর করে উঠতে তারা পাচ্ছেন না। আশিস বাবু সত্যি কথা বলতে নিপাট ভদ্রলোক ছিলেন। এর আগে তার রাজনৈতিক কেরিয়ারে তিনি সিপিএম এ ছিলেন, বামের সাথে যুক্ত ছিলেন, তারপর তৃণমূলে আসলেন, তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন, কিন্তু তার বিরুদ্ধে কোনো অভিযোগ কোনো সময় পাওয়া যায়নি। এমনকি তৃণমূল থেকেও বহু অপমানের শিকার হতে হয়েছিল তাকে। ভরা মঞ্চে অনুব্রত মণ্ডল, মমতা ব্যানার্জি রয়েছেন, সেই মঞ্চে একজন বলছেন, আশিস তুমি কি সব জানো, তুমি সব জেনে গেছো। ওনার মতো একজন সিনিয়র পলিটিশিয়ান, তার থেকে যারা দুদিন এসে রাজনীতি করছে সুখের পায়রা, যার আত্মসহায়কের কাছ থেকে 8 কোটি টাকা পাওয়া যায়, সেহগাল হোসেন, তার থেকে নিশ্চিত আশিস বাবুদের রাজনীতি শিখতে হবে না। এই জায়গায় দাঁড়িয়ে যখন আজকে বাংলার রাজনীতির গতি প্রকৃতি এই পর্যায়ে, তখন আশিস বাবুর এই ঘটনা সত্যি দুঃখজনক। কিন্তু এই পর্যায়ে যারা আজকে দল বদল করতে পেরেছে, নিজের গায়ে অন্য দলের জার্সি তুলতে পেরেছে, তাদের দিকে হয়তো ডিমটা আসছে না। আশিস বাবু হয়তো সত্যি কিছু করেননি, কিন্তু তার যে আত্মসম্মান, মনুষ্যত্ব, মান সম্মানটা সবার আগে, তার সেই মান সম্মানই আঘাতটা লাগলো। ঠিক এই প্রসঙ্গে আসতে গিয়ে আমাদের দর্শকদের আমরা একবার দেখিয়ে দিই যে ঋতব্রত এবং কুণাল ঘোষ তারা কি বক্তব্য তুলে ধরেছেন পারস্পরিক। আমরা পরপর একবার তাড়াতাড়ি দেখে নিই দ্রুত সেই বক্তব্যগুলো। পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী, পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার, একাধিকবারের বর্ষিয়ান বিধায়ক এবং আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল ওয়ার্কিং কমিটির বর্ষিয়ান সদস্য, গুরুত্বপূর্ণ সদস্য অধ্যাপক আশিস কুমার ব্যানার্জির চলে যাওয়া নিয়ে কোনো কিছু বলবার মতো ভাষা আমাদের নেই। আশিসদা একজন সর্বজন শ্রদ্ধেয় সৎ রাজনীতিবিদ, একজন যথেষ্ট জনপ্রিয় শিক্ষক। তিনি রামপুরহাট কলেজে অধ্যাপনা করতেন, ছাত্রাবস্থা থেকে রাজনীতি করতেন। যে সুইসাইড নোট, সেই সুইসাইড নোটটা হৃদয় বিদারক। দেখুন, প্রাক্তন বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের
রহস্য মৃত্যু হয়েছে। অস্বাভাবিক মৃত্যু, রহস্য মৃত্যু, সাধারণভাবে সেটিকে আত্মহত্যা বলে একটি বিষয় সামনে এসেছে। তো পুলিশ প্রশাসন তদন্ত করছে। আমরা বলছি এটা একটা ভয়ঙ্কর ঘটনা। বাংলার আজকের রাজনীতি যে কদর্য অবস্থায় দাঁড়িয়ে আছে, তার পরিণতি এই আশিস বন্দ্যোপাধ্যায়ের মতো একজন মানুষের এই অস্বাভাবিক মৃত্যু। আমরা বক্তব্যগুলো দেখলাম, শুনলাম, এবং রিকের কথার থেকেও যেটা উঠে আসছে যে এই মুহূর্তে রাজনীতি যারা করতে আসেন তাদের কাছে আদর্শটা কিন্তু করা নয়, নিজের পকেট গোছানোটাই আসল। তবে আদর্শর কথা বলতে গেলে কিন্তু রিক আমরা যতটুকু রাজনীতি ফলো দেখো, আজকে অধীর রঞ্জন চৌধুরী একটা ক্ষমতার শীর্ষে ছিলেন, এতবারের সাংসদ, তিনি হেরে গিয়েছেন গতবার, এবছরও বিধায়ক হেরে গেছেন, তিনি কিন্তু দল ত্যাগ করেননি। আমরা যদি আদর্শ কথা বলি, ধরো সিপিএম এর কথা, ম্যাক্সিমাম বামফ্রন্টে যারা নেতারা শেষ দিন পর্যন্ত, বুদ্ধবাবু এখনো ধরো জীবিত যারা রয়েছেন তাদের প্রত্যেকে বয়স হয়ে গেছে, গৌতম দেব থেকে শুরু করে, সুশান্ত বাবু থেকে শুরু করে, সূর্যকান্ত, সুজন বাবু, শ্রমিক লাহিড়ী, একাধিক একাধিক নেতা কর্মী যারা এক সময় তাবড় তাবড় নেতা ছিলেন, মন্ত্রী ছিলেন, মন্ত্রিত্ব পেয়েছেন, সাংসদ ছিলেন, কিন্তু তারা দু একটা রেজ্জাক মোল্লা এরকম ঘটনা বিক্ষিপ্ত ছাড়া খুবরা কিন্তু দল ত্যাগ বা আদর্শচ্যুতি করে অন্য দলে গিয়ে নাম লেখাবো। কিন্তু রিসেন্টলি এই রচনা থেকে জুন, এই শায়নে থেকে আবু তাহের, ইউসুফ পাঠান, কোথাকার গুজরাট, জীবনের রাজনীতি রটুকু জানেন না, তাকে তুলিয়ে আনা হলো। তিনি তারপর থেকে বহরমপুরে তো ঢোকেনও নি। তার এলাকার মানুষজন কজন তাকে দেখেছেন, আই এম তো ভেরি মাচ ডাউট অ্যাবাউট দ্যাট, অ্যাবাউট ইউসুফ পাঠান। যদিও ব্যক্তিগতভাবে তাকে আমরা চিনি, রেসপেক্ট করি, তিনি একজন নামী ক্রিকেটার, ভারতকে ট্রফি এনে দিয়েছেন, একাধিক ম্যাচ জিতিয়েছেন, ইটস এ ডিফারেন্ট বল গেম। কিন্তু আজকের দিনে তাহলে যে দাঁড়িয়ে আশিস বাবুর মতো যারা এখনো আদর্শ নিয়ে, আদর্শে বিচ্যুতি না ঘটিয়ে যারা এখনো সেই দলে রাজনীতি করে যাচ্ছেন, এখন ধরো শোভনদেব বাবুর কথাও আসবে, তিনিও তো মন্ত্রী ছিলেন, এতবার পাওয়ারফুল, তিনি হেরে গেছেন, তিনি কিন্তু এখনো, তিনি যার ব্যানারে জিতেছেন, যার ছবিকে পেছনে রেখে জিতেছেন, তাকে কিন্তু টিল ডেট আজকে আমরা কথা বলছি, তিনি ছেড়ে চলে যাননি। তাহলে এই সংখ্যাটা কি ক্রমশ মানে ছোট হয়ে আসছে, বৃত্তটা ছোট হয়ে আসছে? একদমই। আদর্শের রাজনীতি, ভালোবেসে রাজনীতি আর ক্ষমতার অলিন্দে থাকার জন্য রাজনীতি, বিষয়টা সম্পূর্ণ আলাদা দাদা। অনুব্রত মণ্ডল একটা সময় বাম আমলে কংগ্রেস করতেন তিনি। সেই সময় ঘোর বাম আমলে যদি কোনো একজন জেলার নেতৃত্ব, যিনি সকালবেলা খবরের কাগজ হাতে তুললে প্রতিটা খবরের কাগজে প্রায় সংবাদ শিরোনামে উঠে আসতেন, সেই অনুব্রত মণ্ডল আজকে দেখতে পাওয়া গেল মমতা ব্যানার্জির পাশ থেকে চলে যাচ্ছেন। কারণ কি? না, অভিষেক ব্যানার্জি। সবার এত অভিযোগ, সব কার বিরুদ্ধে? অভিষেক ব্যানার্জি। কিন্তু প্রথম দিন থেকে যারা তৃণমূল করেছেন, শোভনদেব চ্যাটার্জি, কল্যাণ ব্যানার্জি, তারা কিন্তু আজকে থেকে গেছেন। কিন্তু এইদিকে যদি বলি, অরূপ বিশ্বাস সিপিএমে ছিলেন, সুজিত বসু সিপিএমে ছিলেন। যারা পরবর্তী সময় ক্ষমতার অলিন্দে যাদের থাকার লোভ থাকবে, তারা বরাবরই চেষ্টা করবে যে দলে রয়েছে শাসক দলের সাথেই থাকার। ক্ষমতা চলে গেলে আবার যে শাসক দল, আমি সেই শিবিরের জার্সি পরবো, এই মেন্টালিটি তাদের থেকেই যাবে কিন্তু দাদা। কিন্তু এই পরিস্থিতি যখন বাংলার রাজনীতিতে আমরা দেখলাম, এই জায়গায় ইউসুফ পাঠানের কথা বললে, কিন্তু এই জায়গায় আরো একজন ব্যতিক্রমী রয়েছে যে শাসক দল ছেড়ে বিরোধিতায় রাজনীতি করতে এসে, কীর্তি আজাদ। বিশ্বকাপ ১৯৯৩ সাল, ১৯৮৩ সাল বিশ্বকাপ সেই টিমে ছিলেন তিনি। বিহারে তার বাবা একদম নামকরা রাজনীতিবিদ ছিলেন, তিনিও বিহারে দুবারের এমএলএ। তারপর বিহারে বিজেপি ছেড়ে বাংলায় এসে তিনি বিরোধী শিবিরে দাঁড়িয়ে, মানে কেন্দ্রের বিরোধী শিবির দাঁড়িয়ে তৃণমূলের টিকিটে জিতে সাংসদ হলেন, রাজনীতি করছেন, কিন্তু এখনো পর্যন্ত মমতা ব্যানার্জির সাথেই রয়েছেন। এখানে তার আদর্শ আছে না কিসের জন্য রয়েছেন বাংলায় পড়ে, সেটা আলাদা বিষয়। কিন্তু ইউসুফ পাঠান ক্ষমতার অলিন্দে থাকার জন্য এনডিএ জোটের শরিক হয়ে গেলেন। এই ধরনের কিছু মানুষের জন্য আজকে যারা গ্রাউন্ড লেভেলে থেকে সত্যি দলকে ভালোবেসে, যে কোনো দল, সিপিএম, বিজেপি, কংগ্রেস, যে কোনো দল, সেই দলকে ভালোবেসে যারা রাজনীতি করে, তাদের মনে একটা ক্ষোভ তৈরি হয় যে নেতাকে দেখে আমি আমি আমার আদর্শ মনে করছি যাকে, যে আমার লোকাল লিডার, আমার এমএলএ হতে পারে, কাউন্সিলর হতে পারে, যার ছত্রছায়ায় আমি রাজনীতিটা করছি,
ক্ষমতা চলে গেলে সে আবার পাল্টে যাচ্ছে। তাহলে আমরা কি করব? এই ক্ষোভটাও কোথাও গিয়ে যারা এই আশিস বাবুর মতো মানুষরা রয়েছেন, যারা সত্যি রাজনীতিটা করছেন মানুষের পাশে থাকার জন্য, আজকে দলবদল শুধু ক্ষমতার অলিন্দে থাকার জন্য নয়। আশিস বাবু কি দলবদল করেছিলেন? যে আমি একটা মন্ত্রী হব, আমি ডেপুটি স্পিকার হব বিধানসভার সেই জন্য? না। শাসক দলে থাকলে কাজ করা যায়। তাই বলে সেইটার সুযোগ নিয়ে বারংবার দলবদল করা, আশিসবাবু চাইলে কিন্তু ২০২১ সালে যখন ঘোর বিজেপির সময় ঘনিয়ে আসছে দেখতে পাওয়া যাচ্ছে, শুভেন্দু অধিকারীর সাথে অত্যন্ত ভালো সম্পর্ক ছিল আশিসবাবু। শুভেন্দু অধিকারী যখন চলে গেলেন বিজেপিতে, সেই সময় চাইলেই কিন্তু আশিসবাবু বিজেপিতে যোগ দিতে পারতেন। বা এই শেষ পর্যায়ে এসে যখন তিনি আর বিধায়ক পর্যন্ত হলেন না, সেই সময় ২০২৬-এ, সেই সময় চাইলেও কিন্তু তিনি বিজেপির দিকে তার আগেও পা বাড়াতে পারতেন, কিন্তু বাড়ালেন না। কোথাও গিয়ে একটা আবেগ কাজ করে। কিন্তু যারা আজকে এই ধরনের ঘটনা, আশিস বাবুকে ডিম মারা বা বয়সটা যদি বেশি না হতো বুঝিয়ে দিতাম আমরা কি করতে পারি, এই ধরনের যে গুন্ডাগিরিটা চলছে প্রতিটা জায়গায় জায়গায়, তার বিরুদ্ধে আবার প্রশাসনের একটু নড়ে চড়ে বসা দরকার। কারণ এই জিনিস যদি বেশি দিন চলতে থাকে, যে এতদিনের সংস্কৃতি ঐতিহ্য বা রাজনীতির যে বিষয়টা রয়েছে সম্পূর্ণরূপে কালিমা লিপ্ত হচ্ছে। প্রশাসন, তার সাথে যারা রাজনীতিবিদ, সরকার, তাদের উপর মানুষের আস্থা উঠে যাবে। তবে আশিসবাবুর মৃত্যু যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি, একটু যতটুকু পেরেছি আমরা শেয়ার করি। নিঃসন্দেহে তার প্যাডে লেখা। তবে তিনি কোন চাপে পড়ে লিখতে বাধ্য হয়েছেন, অর্থাৎ হ্যান্ডরাইটিং যারা এক্সপার্ট তাদের সাহায্য নেওয়া হতে পারে। যেটা সিএম জানিয়েছেন, পুলিশের তরফ থেকেও জানানো হয়েছে যে তার যে ফোন, লাস্ট ফোন কল কার বা কোনো এসএমএস বা হোয়াটসঅ্যাপ মেসেজ বা সোশ্যাল মিডিয়ায় তেমন কোনো পোস্ট বা লাস্ট কয়েকদিন মৃত্যুর আগে, তার যখন মৃত্যু ঘটেছে বা দলীয় কার্যালয়ে তিনি গলায় ফাঁস দিয়েছেন এরকমই উঠে আসছে। তার আগে কার কার সাথে কথা হয়েছিল সেটা, প্রত্যেকটা লাইন তার যে লেখা, এই যে চিঠি দেখতেই পাচ্ছেন, যে সুইসাইড নোট, লাস্ট যে সুইসাইড নোট, তাতে তিনি যার যার নাম উল্লেখ করে লিখছেন, কাউকে সাজেশন দিয়ে গেছেন কোনো ঝামেলা না করার, তার জীবনে কিছু শেষ কথা, কিছু উপলব্ধি মানুষের জীবনের, সেটা তিনি লিখে গেছেন সেটা। কাজেই সমস্ত দিকটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। খতিয়ে দেখার কড়াভাবে নির্দেশ দিয়েছেন শুভেন্দু। দুঃখ প্রকাশ তো করেছেন, পরিবারের সাথে কথাও হয়েছে, সেটাও তিনি জানিয়েছেন সংবাদ মাধ্যমকে। সব মিলিয়ে কিন্তু আশিস বাবুর এই মৃত্যু, তিনি একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন, সমবায় থেকে শুরু করে কৃষি, ডেপুটি স্পিকার পর্যন্ত হয়েছিলেন, কিন্তু কোনোদিন সেইভাবে ক্ষমতার যে আস্ফালন আশিস বাবুর দিক থেকে কিন্তু আমরা মিডিয়ার অন্তত সেভাবে দেখতে পাইনি। অত্যন্ত প্রিয় নেতা ছিলেন। তার বাড়ির যারা জানাচ্ছেন, সবকিছু তো তুলে ধরা সম্ভব নয়, কিন্তু যেটা জানাচ্ছেন এই যে আকস্মিক ঘোরের মধ্যে এখনো তারা রয়েছেন, তারা ভাবতে পারছেন না যে এরকম একটা জলজ্যান্ত সবসময় হাসি খুশি মানুষ এক লহমায় কি করে এরকম একটা চরমতম সিদ্ধান্ত নিয়ে ফেললেন, যেখান থেকে আর ফেরার কোনো উপায় নেই। তবে এই মৃত্যু সত্যিই কি কারণ, তার কারণের পেছনে কারণ, সবটাই কিন্তু পুলিশকে কড়াভাবে খতিয়ে দেখার নির্দেশ দিচ্ছে প্রশাসন। এখান থেকে কি উঠে আসে, কি বেরিয়ে আসে, সেদিকে তো আমাদের নজর থাকবে। তবে আজ দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্মে আপনাদের নজর এই টপিক নিয়েই ছিল। আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে অন্যান্য কোনো এপিসোডে, অন্য কোনো দিন। ভালো থাকবেন। নমস্কার।